নমস্কার। আজকে আমরা সুদ কষার চতুর্থ ধরনের অঙ্কগুলি কীরকম হয় সেগুলো দেখে নেব। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা এর আগে 3 ধরনের অঙ্ক করিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে তার চতুর্থ পর্যায়। এই চতুর্থ পর্যায়ে যে অঙ্ক তোমাদের গণিত প্রকাশ বইয়ে আছে সেই অঙ্কগুলো যেমন 16, 17, 20 কোষে দেখি 2-এর, তাছাড়া প্রয়োগ 33, এই 4টি অঙ্ক ছাড়াও আমরা সলভ করব এমন কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা কিছু শর্ট ট্রিক্স শেয়ার করব যাতে তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব কম সময়ে এই ধরনের অঙ্কগুলো করতে পারো। দেখা যাক। এবার আমরা চতুর্থ ধরনটি দেখে নেব। এর আগে আমরা 3টি ধরনের অঙ্ক করিয়েছি এবং সেখানে কি ধরনের অঙ্ক হয় আমরা দেখিয়েছি। এবার চতুর্থ ধরনের কথা বলি। এই ধরনের সমস্যাগুলিতে মূলধন 2 বা ততোধিক জায়গাতে ভাগ করে রাখা হয়। কিছু ক্ষেত্রে সুদের হার ওই 2 জায়গাতে আলাদা হয় অথবা বিনিয়োগের সময় আলাদা হয়। বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত মোট সুদের পরিমাণ তুলনা করে বিভিন্ন জায়গায় বিনিয়োগকৃত টাকার পরিমাণ বার করতে হয়। এটা আমরা ডিটেলসে দেখে নেব, কয়েকটা অঙ্ক করে নেব। চলো এবার এই অঙ্কটি দেখে নেওয়া যাক। এই অঙ্কটিতে কি আছে? রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা 2টি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তা এই অঙ্কটা দেখা যাক। এখানে দেখো কোনো নির্দিষ্ট মূলধনের উল্লেখ নেই এবং যে 10,000 টাকাটি এটা 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই ধরে নেওয়া যাক, ধরি x টাকা 7% হারে ব্যাংকে জমা রাখলেন। তাহলে বাদ বাকি একটি ব্যাংকে জমা রাখলেন, আর প্রথম ব্যাংকে জমা রাখলেন। এটা হচ্ছে প্রথম ব্যাংক। তাহলে বাকি টাকা বলতে কত? 10,000 হচ্ছে পুরো টাকা, x টাকা 7% হারে জমা দিয়ে রেখেছেন। তাহলে বাকি টাকা, এই টাকাটা 6% হারে অন্য একটি ব্যাংকে জমা দিলেন। এটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে 2 ক্ষেত্রে আমরা সুদ বার করব। প্রথম ক্ষেত্রে সুদ কত হবে? I = PRT দিয়ে আমরা যদি বার করি, I1, এটাকে I1 বলছি, অর্থাৎ 7% হারে x টাকাটা রাখা হয়েছে। মূলধন হচ্ছে x, P হচ্ছে x, ঠিক আছে, R হচ্ছে 7 আর T হচ্ছে 2 বছর। কারণ এখানে বিনিয়োগের সময় বলে দেওয়া হয়েছে কত? 2 বছর, তাই তো? জমা রাখছেন 2 বছরের জন্য, প্রত্যেক ক্ষেত্রে 2 বছরের জন্যই জমা রেখেছে, বাই 100। এই টাকাটা একটা টাকা। আর একটা অন্য ব্যাংক থেকে কত পাচ্ছেন? অন্য ব্যাংক থেকে এই দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে? এখানে মূলধন হয়ে যাচ্ছে 10,000 মাইনাস x ইন্টু আর এখানে 6, 2 বছরের জন্য রেখেছি, t হচ্ছে 2 বাই 100 টাকা। ঠিক আছে, এতদূর তোমরা বুঝেছো। এইবার শর্তানুসারে কি?
এই দুটো যোগফল, এইটার যোগফল হবে কত? 1280 টাকা। তাহলে আমরা লিখে ফেলি, এখানে কত হচ্ছে? 14x বাই 100 প্লাস এখানে হিসাব করে কত হচ্ছে? 12 এখানে যাচ্ছে, 12 10,000 মাইনাস x বাই 100 ইকুয়াল টু, এটা সমান কত? দুটোর যোগফলই তো 1280 টাকা। ঠিক আছে, এরপরে আমরা কি পাচ্ছি? আমরা 100টা নিচে চলে গেল, 14x 1,20,000 তো মাইনাস 12x ইকুয়াল টু কত? এত টাকা। এটা আরো সিম্পলিফাই করলে আমরা কি পাই? এখানে 2x পাই, 2x প্লাস 1 লাখ ইকুয়াল টু 100টা দিয়ে গুণ করে দাও এদিকে, 128,000। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 2x কত পাচ্ছি? 8,000 রুপিস পেলাম। তাহলে x এর মান এখান থেকে পেয়ে গেলাম 4,000 রুপিস বা টাকা। তাহলে এটা কি? এত টাকা 7% হারে, কারণ এক্সটা আমি কি ধরেছি? 7% হারে ব্যাংকে জমা রেখেছি, 7% হারে ব্যাংকে রেখেছি। তাহলে বাকি যে এখান থেকে এখানে আমি চলে আসছি, তাহলে বাকি টাকা কত? 10,000 মাইনাস এক্স ইকুয়াল টু এখানে কত? এখানে x ইকুয়াল টু 4,000, এত টাকা, সেটা হয়ে যাচ্ছে 6,000 টাকা অন্য একটি ব্যাংক রেখেছেন। ঠিক আছে, তাহলে আমরা এই উত্তরটি পেয়ে গেলাম, কোন ব্যাংকে কত টাকা তিনি রেখেছেন। দেখো, ওই ধরনের আরেকটি অঙ্ক আমরা করে নিই, কিন্তু একই ধরনের হলেও এখানে এই অঙ্কটায় একটুখানি পার্থক্য আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে সহজেই পার্থক্যটা দেখতে পাবে। দেখো, আগের মানে এই অঙ্কটা আগে পড়ে নিই, তারপর আমি পার্থক্যটা বলে দিই আগের অঙ্কের সাথে কি। তা একজন ব্যক্তি তার সঞ্চিত অর্থের 20,000 টাকা, এটা হচ্ছে মোট মূলধন 20,000 টাকা, দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, ঠিক আগের অঙ্কটির মতো। মানে একটা মূলধন দুটো ভাগে ভাগ করে দুটো বিভিন্ন ব্যাংকে জমা করেছে। এরপর কি আছে? একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10% এবং অন্য ব্যাংকটির 8%। 1 বছর পর তিনি মোট জমা টাকার উপর 9.2% সুদ পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন হিসাব করে আমরা লিখি। তা আগের ক্ষেত্রে তোমরা কি পেয়েছিলে? মোট সুদ বলে দেওয়া হয়েছিল, যে মোট সুদ একটা অ্যামাউন্ট ছিল, সেই টাকাটা মোট সুদ হিসাবে পেয়েছিল। কিন্তু এখানে দেখো, মোট সুদ না দিয়ে এখানে মোট সুদ মানে কত পার্সেন্ট হারে সুদটা পেয়েছে সেইটা দেওয়া আছে, একটু ডিফারেন্ট আছে, কিন্তু আমরা যখন সলভ করব দেখবে একই রকম হয়ে গেছে জিনিসটা। তা দেখো, প্রথমে আমরা যদি দেখি, এবং প্রথমে এখানেও কোনো নির্দিষ্ট মূলধন দেওয়া নেই, তাহলে আমি ধরি ওই ব্যক্তি x টাকা %8 হারে একটি ব্যাংকে 1 বছরের জন্য জমা করেন। ঠিক আছে, করলেন। ঠিক আছে,
এইবার তাহলে বাকি টাকা কত? 20,000 মোট মূলধন। তাহলে 20,000 মাইনাস এক্স টাকা, এটা কত পার্সেন্ট হারে? 10% হারে অন্য একটি ব্যাংকে 1 বছরের জন্য জমা করলেন। বছর শেষে তিনি কত সুদ পেয়েছেন? বছর শেষে তিনি সুদ পেলেন মোট টাকার ওপর কত পার্সেন্ট? 9.2%, তাই তো? মোট টাকার ওপর 9.2% সুদ পেলেন। তাহলে কত টাকা সুদ পেয়েছেন? তাহলে মোট সুদ পেয়েছেন, আমরা হিসাব করে ফেলি। মোট সুদ পেয়েছেন এখানে আমরা হিসাব করি। এখানে 20,000 এটা হচ্ছে পি আর এবং টি এখানে 1 বাই এত টাকা। এটা আমরা পরে হিসাব করছি, ঠিক আছে? মোট সুদ এটা পেয়েছি। এবার দেখো যে প্রথম ব্যাংক থেকে এটা মোট সুদ টাকার ওপর বছর শেষে এই সুদটা তিনি পেয়েছেন। এবার দেখো প্রথম ব্যাংক থেকে সুদ কত পেয়েছেন? এক্স টাকা রেখেছেন। তাহলে প্রথম শর্তানুসারে এখানে একেবারে লিখে দিই, শর্তানুসারে প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ প্লাস দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ সমান কত? এই দুটো মিলিয়ে তিনি পেয়েছেন এই টাকাটা, তাই তো? এটা রেখেই দিচ্ছি, 20,000 ইন্টু হিসাব করছি এত টাকা। তাহলে প্রথম ব্যাংক থেকে কত সুদ পেয়েছেন? প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন এবং কত পার্সেন্ট হারে এক্স টাকা রেখেছেন? আর হচ্ছে 8, 1 বছরের জন্য রেখেছেন 1/100 প্লাস দ্বিতীয় ব্যাংক থেকে কত পেয়েছেন? দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছেন? 20,000 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 1, এখানে টি হচ্ছে 1/100। তাহলে এইটা সমান কত? 20,000 ইন্টু এইটা বাই 9.2/100, তাই তো? তাহলে এখান থেকে কি পাই? এটা 8x হয়ে গেল। 100 গুলো আমরা তুলে দিচ্ছি, প্লাস এখানে 2 লাখ মাইনাস 10x ইকুয়ালস টু এখান থেকে যদি হিসাব করি তাহলে 2x ইকুয়ালস টু 16,000, x ইকুয়াল টু 8,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা অতএব 8,000 রুপিস 8,000 টাকা কত পার্সেন্ট হারে? 8% হারে, কারণ আমরা ধরেছিলাম x টাকাটা 8% হারে, তাই তো? আরে ব্যাংকে রেখেছিলেন, আর তাহলে 20,000 মাইনাস 8,000 টাকা, এই টাকাটা অর্থাৎ এখান থেকে কত পাবো? 12,000 টাকা 10% হারে অন্য ব্যাংকে রেখেছিলেন, ঠিক আছে? তাহলে এইটা আমরা উত্তর পেয়ে গেলাম। এবার আমরা ওই একই অঙ্কটিকে একটা মজাদার শর্ট ট্রিক্সে সলভ করব।
তোমাদের প্রথমেই কিন্তু বলে রাখি, এই যে শর্ট ট্রিক্সটা তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিংবা কোনো একাডেমিক পরীক্ষা, টেস্ট এবং ইউনিট টেস্ট এই ধরনের পরীক্ষা কিন্তু ইউজ করতে পারবে না। এটা কিন্তু তোমাদের বলে রাখছি। কোথায় ইউজ করতে পারবে, তাহলে এর ইউজটা কি আমি যেটা শেখাচ্ছি, এটা যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে তোমার মাল্টিপল চয়েস যে প্রশ্ন থাকে, পুরো অঙ্কটা সলভ করতে দেওয়া হয় না, সেখানে তোমরা এটার উপযোগ করতে পারো। এটার সুবিধা কি তোমার উপযোগের সুবিধাটা হচ্ছে তুমি এই ট্রিক্স ইউজ করে খুবই সহজে তোমরা খুব কম টাইমে একটা অঙ্ক সলভ করে নিতে পারবে। দেখা যাক। এবং আরেকটাও তোমরা সুবিধা আছে, কোনো অঙ্ক করে নিলে সময় থাকলে সেই অঙ্কটি ঠিক আছে কিনা সেইটা পরীক্ষা করার জন্যও এই শর্ট ট্রিক্সটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু এই শর্ট ট্রিক্সটা নিঃসন্দেহে মজাদার, তাই জন্যই তোমাদের সাথে আমি এটাকে বলে রাখছি। ঠিক আছে, এইবার দেখো, আগের অঙ্কটা আমরা পড়েছি, আমি একটু শর্টে আবার বলে দিচ্ছি যে একজন ব্যক্তি আছে, তার কাছে 20,000 টাকা আছে। এই 20,000 টাকা সে কি করছে, ব্যাংক এ, দুটো ব্যাংক আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ব্যাংক এ এবং ব্যাংক বি, এই দুটো ব্যাংক আছে। একটাতে সুদ দেয় হচ্ছে 8%, আরটায় সুদ দেয় কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, এইভাবে জমা রাখছে, ভাগ করে দিয়ে জমা রাখছে। এবার এই দুটো থেকে মোটের ওপর সুদ পেয়ে যাচ্ছে কত, 9.2%। এই হচ্ছে অঙ্ক। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে যে দুটো ব্যাংকে কত টাকা করে সে জমা রেখেছে, এই হচ্ছে তোমার অঙ্ক। এবার এটা যদি খুব সহজে খুব কম টাইমে করতে চাই, তাহলে এই ট্রিক্সটা তুমি ইউজ করতে পারো। শর্ট ট্রিক্স বলে আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে। এই শর্ট ট্রিক্সটা কি, তুমি প্রথমে লিখে ফেলো, এই পার্সেন্টেজটা লিখে ফেলো, কত পার্সেন্ট, এখানে যেমন লিখেছি এরকম জাস্ট লিখে ফেলো, এবং কত পার্সেন্ট তোমার দিচ্ছে এ দুটো মিলিয়ে সেটা ঠিক এই নিচে মাঝে করে লিখে ফেলো, 9.2% টোটাল দিচ্ছে। এবার কি করছো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করো, 10 মাইনাস 9.2, 0.8 হয়, আর ঠিক এইটার সাথে বিয়োগ করলে কি হয়, 1.2 হয়। এবার কি করো, এইখান থেকে দাগ টেনে দাও এইভাবে, ঠিক আছে, দাগ টেনে নিলে এবার এটা অনুপাতে নিয়ে যাও, অনুপাতে নিয়ে গেলে 8:12, দশমিকটা আমরা যদি তুলে দিই 8:12। এবার এই যে এর সাথে তাহলে 8% হারে রাখা হয়েছে 8 ভাগ টাকা, আর 10% হারে রাখা হয়েছে 12 ভাগ টাকা, কারণ এই সরলরেখায় আসছে, কারণ এই জন্য আমি এই দুটো লাইন তোমাদের টানতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা সহজেই বার করতে পারি 20,000 টাকার 8 ভাগ টাকা, অনুপাত সমানুপাত মনে পড়েছে তো, এতে কত হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা এই যে এর স্টেটে আসছে, তাহলে 8% হারে জমা করেন। ঠিক আছে, আর বাকি টাকা 20, এদিকে আছে কত 12, তাহলে 12 বাই টাকা, মানে হচ্ছে এটা হিসাব করলে 12,000 টাকা এটা জমা করেন 10% হারে। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে, খুব সহজে পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা এবার এই অঙ্কটি দেখে নেব, এইটি কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। এটা কি আছে, রথিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য এমনভাবে টাকা রাখেন যে তাদের বয়স যখন 18 হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%, এবং মেয়েদের প্রত্যেকের বয়স 13 এবং 8 বছর। তবে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে রেখেছিলেন তার হিসাব করে দেখি। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক।
আগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, আগের অঙ্কটাও মূলধন ভাগ ছিল, মানে কত কত টাকা মূলধন কত সুদে আমরা রাখবো, তাই তো? সেখানে আমরা কি লক্ষ্য করেছিলাম যে ব্যাংকের সুদের হার আলাদা ছিল, কিন্তু যে ব্যাংকের বিনিয়োগের সময় এক ছিল। আগের অঙ্কটা লক্ষ্য করো, আগের অঙ্কটাতে কি ছিল, আগের অঙ্কটায় 20,000 টাকা ভাগ করে রাখা হয়েছিল এবং সেখানে সময় ছিল 1 বছর। সেখানে কি ভ্যারি করছিল, অর্থাৎ কি পাল্টাচ্ছিল? পাল্টাচ্ছিল হচ্ছে সুদের হার। দুটো ব্যাংকে রেখেছিল, তার মানে কি সুদের হার পাল্টাচ্ছিল। এখানে কিন্তু দেখো সুদের হার কনস্ট্যান্ট আছে, সুদের হার এক আছে 10%, কিন্তু বিনিয়োগের সময় এটা পাল্টে গেছে। যথাক্রমে এখানে বিনিয়োগের সময় আমরা কি হচ্ছে পাল্টে গেছে, কারণ 13 বছর থেকে 18 বছর হতে মাত্র 5 বছর টাইম লাগছে, কিন্তু ছোট মেয়ের ক্ষেত্রে 8 বছর থেকে 18 বছর হতে 10 বছর লাগছে। সুতরাং একটা টাকা, যে টাকাটা ভাগ করে রাখা হয়েছে সেই টাকাটা বিভিন্ন সময়ের জন্য একই সুদে রাখা হয়েছে, ঠিক আছে? এবার আমরা এই অঙ্কটা শুরু করি। প্রথমেই বলা যায় যে এই যে 1,20,000 এটা হচ্ছে সবৃদ্ধি মূল, তাই তো? সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ প্লাস আসল, এটা সুদের হার, এটা সুদের হার বা আর। এবার আমাকে প্রথমে বড় মেয়ের ক্ষেত্রে দেখি, বড় মেয়ের ক্ষেত্রে অর্থাৎ যার বয়স 13 বছর সেই তো বড়, তাহলে বিনিয়োগের সময় কত? 18 বছর হতে কত সময় লাগবে তার? 13 বছর এখন বয়স, এত বছর অর্থাৎ 5 বছর। ছোট মেয়ের ক্ষেত্রে বিনিয়োগের সময় কত? সময় হচ্ছে, বিনিয়োগের সময় কত পাচ্ছি? তখন 18 বছর হতে হবে তখন টাকাটা পাবে, এখন বয়স হচ্ছে 8 বছর, তাহলে এটা বিয়োগ করলে বিনিয়োগের সময় পেয়ে যাচ্ছি 10 বছর। তাহলে আমরা ধরি x টাকা বড় মেয়ের জন্য জমা রাখেন জন্য এবং y টাকা ছোট মেয়ের জন্য জমা রাখেন, হয়ে গেল। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সবৃদ্ধি মূল সমান কত হবে? আসল প্লাস সুদ, তাই তো? সবৃদ্ধি মূল বা সুদ মূল, তা আসল এখানে x আর সুদ কত হবে? আমরা কি জানি? I = PRT/100, তাই তো? তাহলে এক্ষেত্রে সুদ কত হবে? এক্ষেত্রে p হচ্ছে x, অর্থাৎ মূলধন এত টাকা জমা রেখেছেন, x টাকা ধরে নিয়েছি, আর এখানে কত? আর এখানে 10%, ঠিক আছে? t হচ্ছে এখানে কত? বড় মেয়ের ক্ষেত্রে 5 বছর, হয়ে গেল বাই 100 টাকা। এটা একটু সরল করে আমরা কি পাই? x প্লাস, এখান দিয়ে কেটে দিলাম 10, এটা কেটে দিলে 2, x/2, এটা যোগ করে আমরা কতটা পাই? 3x/2 টাকা, হয়ে গেল প্রথমে। এবার ছোট মেয়ের ক্ষেত্রে সবৃদ্ধি মূল কত? y দিয়ে হবে, কিছুই নয়, তাহলে y প্লাস, ঠিক আছে, y প্লাস
ওয়াই ইন্টু 10, আর হচ্ছে 10, আর টি হচ্ছে 10 বছর, ছোট মেয়ের ক্ষেত্রে 10 বছর বাই 100। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা হচ্ছে 2y টাকা। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা কি পাই? দেখো, বড় মেয়ের ক্ষেত্রে সবৃদ্ধি মূল, এ দুটো সমান এবং কি সমান, এবং প্রত্যেক মেয়ে পাচ্ছে কত? 1,20,000 করে পাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? শর্তানুসারে থ্রি বাই এক্স বাই 2 ইকুয়াল টু এত 1,20,000। তাহলে x ইকুয়াল টু 1,20,000 2 বাই 3, x ইকুয়াল টু 80,000 টাকা। তো এখান থেকে এবার আর একটা শর্ত অনুসারে কি, 2y ইকুয়াল টু এত টাকা। তাহলে y ইকুয়াল টু 60,000, দুই দিয়ে ভাগ করলে 60,000। সুতরাং আমরা বলতে পারি যে রথীন বাবু বড় মেয়ের জন্য রেখেছেন 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছেন 60,000 টাকা, এবং প্রত্যেকের যখন 18 বছর বয়স হয়েছে তখন 1 লাখ সুদে মূলে এই টাকাটা 1,20,000 টাকা হয়েছে। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখা যাক। দেখো, এই অঙ্কে কি আছে? রমেন বাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকে সরল সুদের হার যথাক্রমে 4, 5 এবং 6%। 1 বছর পর 3টি ব্যাংকে সুদের পরিমাণ সমান হয়। প্রশ্ন হচ্ছে তিনি 3টে ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন। এই অঙ্কটা করা যাক। তাই এখানে প্রথমেই আমরা ধরে নেব, ধরি x টাকা 4% হারে প্রথম ব্যাংকে রাখেন। দেখো, এক্ষেত্রে মোট সুদের পরিমাণ কত হয়? আমরা কি জানি? I ইকুয়াল টু PRT বাই 100। এখানে P আমি ধরেছি x, আর কত? রেট অফ ইন্টারেস্ট 4, এবং 1 বছর টাকা আছে, বিনিয়োগের সময় 1 বাই 100। তাই এটা কি হয়? 4x বাই 100 টাকা, তাই তো? y টাকা 5% হারে দ্বিতীয় ব্যাংকটিতে রাখেন। এটাও ধরছি আমরা, ব্যাংকে রাখলেন। সেক্ষেত্রে মোট সুদ কত হবে? এক্ষেত্রে মোট সুদ হবে, আবার এই ফর্মুলায় চলে গেলাম, I ইকুয়াল টু PRT বাই 100। এখানে P হচ্ছে মূলধন, যেটা আমরা ধরেছি y, এছাড়া কি আছে? আর বার্ষিক সুদের হার, এক্ষেত্রে 5% হারে টাকাটা রাখা হয়েছে, সুতরাং 5, এবং 1 বছর টাকাটা ওখানে থাকছে, বিনিয়োগের সময় 1 বাই 100। তা হয়ে গেল কত? 5y বাই 100 টাকা। আর z টাকা আরো ধরছি, z টাকা 6% হারে তৃতীয় ব্যাংকে রাখলেন, 3 নম্বর ব্যাংকে রাখলেন। সেক্ষেত্রে মোট সুদ কত হবে?
আবার এই ফর্মুলা, তাহলে কত, z ইন্টু 6 ইন্টু 1/100, 6z বাই 100, তাই তো পেয়ে গেলাম আমরা। তাহলে শর্তানুসারে দেখো এ মোট টাকাটা কত, এত, দুটো শর্ত আছে। মোট টাকা হচ্ছে 3,70,000 টাকা, এবং আর একটা শর্ত আছে 1 বছর পর 3টি ব্যাংকে সুদের পরিমাণ সমান, তাই তো। তা সুদের পরিমাণ সমান মানে কি, 4x/100 বা ইকুয়াল টু 5y/100 ইকুয়াল টু 6z/100, এই তো। তাহলে 100 গুলো আমি বাদ দিয়ে দিতে পারি, 4x 5y ইকুয়াল টু 6z, এটা আমরা একটা ধরতে পারি কে, কারণ এগুলোর মান সমান, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাই, আলাদা আলাদা করি লিখি, 4x ইকুয়াল টু কে, তাহলে x ইকুয়াল টু k/4, তারপরে কি পাই, 5y ইকুয়াল টু কে, y ইকুয়াল টু k/5, তেমনি 6z ইকুয়াল টু কে, কারণ এই তিনটে হচ্ছে কে হচ্ছে, এটা কে এর মান গ্রেটার দ্যান 0 হবে। x প্লাস y প্লাস z অর্থাৎ মোট টাকা, এটাই তো মোট টাকা, 3,70,000 টাকা, তাই তো। এইবার আমি x y z এর মান বসিয়ে নিচ্ছি, k/4 প্লাস k/5 প্লাস k/6 ইকুয়ালস টু 3,70,000 টাকা। আমরা যদি এটা হিসাব করি, 60 আর এদিকে হচ্ছে 15k, 12k প্লাস 10k ইকুয়াল টু 1 2 3 4 ইকুয়ালস টু 37k বাই 60 ইকুয়াল টু, এটা পেয়ে গেছি। এবার এটা থেকে কে এর মান বার করব। এখন এখান থেকে আমরা কে এর মান কত পাই, কে ইকুয়াল টু 37,000, 37 ইন্টু 60, এটা কেটে দিলে 10000, 60 60 0000, 6 লাখ, তাই তো। তাহলে x ইকুয়াল টু কত, k/4 000/4 ইকুয়াল টু 1,50,000। এখান থেকে y কত পেয়ে যায়, k/5 equals to 60,000, 6 lakh by 5, that is 1,20,000. Z equal to k/6, 6 lakh by 6 equal to 1 lakh. তা আমরা এখানে পেয়ে গেলাম যে কোন ব্যাংকে কত টাকা করে পেয়েছে। আমরা কারণ ধরেছি কত, প্রথম ব্যাংকে x টাকা রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে y টাকা রেখেছেন এবং তৃতীয় ব্যাংকে z টাকা রেখেছেন। এটা আমরা পেয়ে গেলাম। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক।